তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানির নবম দিন আজ। ইতোমধ্যে আপিলকারীরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। আজ রাষ্ট্রপক্ষ তাদের বাকি বক্তব্য উপস্থাপন করবেন। এর আগে বুধবার আপিল শুনানির অষ্টম দিনে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামোর একটি হচ্ছে গণতন্ত্র। কাজে গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবিধান পরিবর্তন করা যেতেই পারে। আর গণতন্ত্রকে নস্যাৎ করতেই রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। তিনি আরও বলেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক উন্মুক্ত আদালতে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে রায় দিয়েছিলেন, কিন্তু সংক্ষিপ্ত রায়ে তা বাদ দেয়া হয়, যা আইন বহির্ভূত। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে একটি ট্রলার সহ ৬ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। অপহরণের শিকার জেলেরা হল মোহাম্মদ আয়াস, মোহাম্মদ ইয়াসিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়তুল্লাহ ও রশিদুল্লাহ। তারা টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বুধবার ক্যাম্পের অনেক রোহিঙ্গা বাংলাদেশি জেলেদের সঙ্গে ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি এলে নাইক্ষুংদিয়া এলাকায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আরাকান আর্মির লোকজন স্পিড বোটে করে এসে ট্রলার সহ ৬ জেলেকে ধরে নিয়ে যায়। আবার অস্থির পেঁয়াজের বাজার। দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সর্বোচ্চ ১০০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় এনামুল হক। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। রান্নার অন্যতম অনুষঙ্গ এ পণ্যটি হু হু করে বাড়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। দেশের ৪০% ভোগ্যপণ্যের যোগান আসে এখান থেকে। এখানেই পেঁয়াজের বাজারে আগুন। মানভেদে পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯২ থেকে ১০০ টাকা কেজি দরে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে বর্তমানে বাজার একটু বৃদ্ধি পাইছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পাইছে। ৯২ থেকে ১১০ টাকা পর্যন্ত রেটের বিভিন্ন রেটের পেঁয়াজ আছে। আর দেশে বর্তমান কিন্তু বাজারও দেখতেছি মোটামুটি অনেক মাল আছে, কিন্তু ওই বাজারে যেখানে দেশি পেঁয়াজের যেখানে মোকাম, ওদের গ্রামগুলো যেখানে আপনার ফরিদপুর, পাবনা, ওখানে সরকার যদি একটু মনিটরিং করে তাহলে বাজারটা কিন্তু একটু স্থিতিশীল রাখা যেতে পারে। দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষলেন ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক। ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেন সহ আরও বেশ কিছু দেশের জার্সি। উন্মোচিত জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সি। ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে। প্রকাশিত ২২ দেশের মধ্যে ৬টি দেশ ইতোমধ্যে বিশ্বকাপের বাছাই পর্ব উতরে গেছে। এছাড়া বিশ্বকাপে খেলার নিশ্চিত সুযোগ থাকা সাবেক চ্যাম্পিয়ন জার্মানি, স্পেন সহ এমন কয়েকটি দেশের জার্সিও প্রকাশ করা হয়েছে। এবারের বিশ্বকাপের আসর হবে ৪৮ দেশ নিয়ে। আগামী বছরে ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। দশই নভেম্বরের মধ্যে ৮ ইসলামী দলের ৫ দফা দাবি না মানলে ১১ই নভেম্বর চলো চলো ঢাকা চলো কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ইসলামপন্থী ৮ দলের ৫ দফা দাবি বিষয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে শেষ হবার কথা থাকলেও মৎস্য ভবন মোড়ে মিছিলটিকে আটকে দেয় পুলিশ। এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, জুলাই সনদের মধ্য দিয়ে দেশে যখন একটি নতুন অভিযাত্রায় প্রবেশ করেছে, তখন দেশি বিদেশি চক্র সেই অভিযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। সকল রাজনৈতিক দল আমরা নতুন সংস্কার, নতুন একটি জুলাই সনদ, নতুন একটি জুলাই ঘোষণার মধ্য দিয়ে আমরা নতুন গণতন্ত্রের একটা অভিযাত্রা শুরু করেছি। কিন্তু আমাদের
সেই দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। পিআর ইস্যুকে সামনে এনে নির্বাচন নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজধানীর একটি হোটেলে তারেক রহমানস পলিটিক্স অ্যান্ড পলিসিস বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠানে তারা এমন অভিযোগ করেন। তারা বলেন, বিএনপি প্রথম সংস্কারের প্রস্তাব উপস্থাপন করেছে, অথচ অনেকে এখন বিএনপিকে সংস্কার বিরোধী বলে উপস্থাপন করে অপপ্রচার করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সমসাময়িক রাজনীতিতে তারেক রহমান শুধু প্রাসঙ্গিকই নয়, জনপ্রিয় বটে। পিআর ইস্যুকে সামনে এনে নির্বাচন নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে। নির্বাচনকে বিলম্বিত বা বানচাল করতে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে উল্লেখ করে এর সাথে ফ্যাসিবাদী শক্তি জড়িত থাকতে পারে বলেও মনে করেন তিনি। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেকস অল। যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিক। সিরিয়াস লিবারালাইজেশন, ডিরেগুলেশন, এগুলোর মাধ্যমে মুক্ত করে দিতে হবে বাংলাদেশকে, যাতে ক্ষমতায়ন মানুষের হয়, সরকারের না। দিস ইজ এ বিগ ডিসিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানির নবম দিনের শুনানি শেষে আগামী মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে আপিল বিভাগ। এর আগে বুধবার আপিল শুনানির অষ্টম দিনে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য তুলে ধরেন। আজ সকালে আবার শুনানি শুরু হলে অ্যাটর্নি জেনারেল তার অসমাপ্ত বক্তব্য প্রদান করেন। গণতন্ত্রকে কোহিনূর হীরার সাথে তুলনা করে একে রক্ষার জন্য যেভাবে প্রয়োজন সেভাবেই সংবিধান সংশোধন করতে হবে বলে এ সময় উল্লেখ করেন তিনি। আর গণতন্ত্রকে নস্যাৎ করতে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। তিনি আরও বলেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক উন্মুক্ত আদালতে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে রায় দিয়েছিলেন, কিন্তু সংক্ষিপ্ত রায়ে তা বাদ দেয়া হয়, যা আইন বহির্ভূত। সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। বৃহস্পতিবার বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেন লতিফ সিদ্দিকীর আইনজীবী। এ সময় লতিফ সিদ্দিকীর ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষ অবশ্য জামিনের এই আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে। এর আগে গত 28 অগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠায় আদালত। 28 তারিখ গ্রেপ্তারের পরে শাহবাগ থানা একটা মামলা করে সন্ত্রাস দমন আইনে, এবং যে সেকশনটা হলো যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা। কোর্টে বলল যে এদের সাথে তো এদের কোনো সম্পর্ক, এটা কি নষ্ট করছে, কি বিনষ্ট করছে। তো সরকার সেভাবে যেটা বলছে কোর্ট সন্তুষ্ট হয় না। সন্তুষ্ট না হয়ে আজকে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন। আজকে লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা, তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করব সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক। নির্বাচন বাতিল কিংবা বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং এতে জড়িত রয়েছে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তিও। তারা বলেন, বিএনপির লক্ষ্য হলো পিছিয়ে থাকা জনগণকে রাজনৈতিক ধারায় অন্তর্ভুক্ত করা। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। তারেক রহমানস পলিটিক্স অ্যান্ড পলিসিস বইয়ের ওপর রাজধানীর বনানীর একটি হোটেলে এই বিশ্লেষণধর্মী আলোচনার আয়োজন করে ঢাকা ফোরাম। আলোচনায় অংশ নিয়ে বক্তারা তারেক রহমানের গণতন্ত্রে উত্তরণের রাজনৈতিক দর্শনের নানা দিক তুলে ধরেন। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য
জাতি উদ্ভোগ হয়ে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সমসাময়িক রাজনীতিতে তারেক রহমান শুধু প্রাসঙ্গিকই নয়, জনপ্রিয় বটে। তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুসহ নানা বিষয়কে সামনে এনে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিয়ার লাগবে আগে, কিন্তু ব্যাখ্যা করে না। পিয়ার হইলে এমনও তো সময় আসতে পারে যে এই দেশে কোনো সরকার গঠন হবে না। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, বিএনপির লক্ষ্য গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা। সিরিয়াস লিবারালাইজেশন, ডিরেগুলেশন, এগুলোর মাধ্যমে মুক্ত করে দিতে হবে বাংলাদেশকে, যাতে ক্ষমতায়ন মানুষের হয়, সরকারের না। দিস ইজ এ বিগ ডিসিশন। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সংসদের আগে গণভোট না দিলে আগামী 11ই নভেম্বর ঢাকার ভিন্ন চিত্র দেখবে নগরবাসী। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়ে এই মন্তব্য করে 8 দলের নেতারা। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার নিজেই বিপদে পড়বে বলে মনে করে তারা। সালাউদ্দিন কাদেরকে সঙ্গে নিয়ে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হয় জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ 8 দলের নেতাকর্মীরা। মিছিল স্লোগানে মুখর ঢাকার রাজপথ। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন। শুরুতে পল্টন মোড়ে বক্তব্য দেয় দলগুলোর নেতারা। নভেম্বরে গণভোট দাবি করে তারা বলেন, জুলাই চেতনা সমুন্নত রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে 8 দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। পরে 8 জন নেতা গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন। যমুনা থেকে বেরিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার গণদাবি মেনে না নিলে 11 নভেম্বর সারা দেশের মানুষ ঢাকায় আসবে। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রস্তাবিত এই আইনে গুমের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। উপদেষ্টা পরিষদের 47তম সভা শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুম প্রতিরোধ প্রতিকারের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনের ভিতরে বিচারের বিধান রাখা হয়েছে আইনে। এই অধ্যাদেশকে দেশের ঐতিহাসিক আইন বলে মন্তব্য করে প্রেস সচিব বলেন, এই আইন দেশের যে কোনো শাসকদেরকে গুমকাণ্ড থেকে বিরত রাখতে সহায়তা করবে। এছাড়াও 2026 সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে।
ময়মনসিংহে পৃথক 2টি হত্যা মামলায় 3 আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এদিকে নারায়ণগঞ্জে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ময়মনসিংহের আদালতে আসামিদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলি এবং রুবেল মিয়া। তাদের মধ্যে বরখাস্ত হওয়া পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলি ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় পরকীয়ার জেরে পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি। এ ঘটনায় 2014 সালে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়। আজ ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 নম্বর আদালতের বিচারক আলাউদ্দিন সহ 3 জনের ফাঁসির রায় দেন। অপর ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল মিয়া এবং দণ্ডপ্রাপ্ত দিন ইসলাম 2022 সালে তারাকান্দা থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। অন্যদিকে নারায়ণগঞ্জের 2,500 টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। সরকারি কৃষি প্রণোদনার ভাগ না পাওয়ায় শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতরাতে কৃষি কর্মকর্তা নকলা থানায় কাইয়ুম সহ 2 জনকে আসামি করে মামলা করেন। ইতিমধ্যে দলে থেকে বহিষ্কার করা হয়েছে এই ছাত্রদল নেতাকে। গতকাল উপজেলা কৃষি কর্মকর্তার সরকারি অফিস কক্ষে ওই ঘটনা ঘটে। কৃষি কর্মকর্তাকে মারধরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। এলাকাবাসী ও রোগীদের নানা অভিযোগের ভিত্তিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী বেশে অভিযান চালিয়েছে দুদক। এ সময় হাসপাতালে দায়িত্বরত অনেক কর্মকর্তাকে পাওয়া যায়নি। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নানা অনিয়ম অবহেলার প্রমাণ পায় দুদক। সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক ঢাকা অঞ্চল 2-এর সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে রোগী বেশে হাসপাতালে যান 3 সদস্য বিশিষ্ট টিম। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সংবর্ধনা ও গণসংযোগ শুরু করেছেন বিএনপি থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ফখরুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে কোম্পানিগঞ্জ কবিরহাট উপজেলাবাসী। পরে দুপুরে উপজেলার বসুরহাট 0 পয়েন্টে পথসভায় বক্তব্য রাখেন তিনি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ দল থেকে মনোনয়ন পাওয়ায় ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া ঝালকাঠি 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইরেন ভুট্টো দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া পিএইচপি কোরআনের আলোর প্রতিযোগিতার অডিশন পর্ব শেষ হয়েছে। শহরের কলেজপাড়া বাইতুর রহিম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে অডিশন পর্ব। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে মোট 19 জন প্রতিযোগীকে ইয়েস কার্ড তুলে দেন আগত অতিথিরা। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এনটিভি। লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ প্রায় অর্ধশত ইটভাটায় উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। গুড়িয়ে দেওয়া হয়েছে 2টি ভাটা। রামগতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ইটভাটায় অভিযান চালায়। এ সময় 2টি ইটভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি অবৈধভাবে গড়ে ওঠা ভাটার যন্ত্রপাতি জব্দ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। পর্যায়ক্রমে প্রায় অর্ধশত ইটভাটায় অভিযান চালানো হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। প্রাথমিক শিক্ষার সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের বিষয়টি দুরভিসন্ধিমূলক। এতে তাদের ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়বে। পরে উপাচার্যের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবিতে বিকেলে মানববন্ধন করেছে শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে, অন্যথায় বিএনপিকে অবহেলা করলে এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে খেলনা মনে করছেন উপদেষ্টারা। এছাড়া বিএনপির অন্য নেতারা বলছেন নির্বাচন বাতিল কিংবা বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, এতে জড়িত ফ্যাসিবাদী শক্তিও। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল মাঠে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। স্মরণ সভায় যোগ দিয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবার পর রাজনৈতিক দলগুলোকে এখন খেলনা হিসেবে দেখছেন উপদেষ্টারা। জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলোর সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। তারা আজকে অযথা অন্যায়ভাবে অপ্রয়োজনীয়ভাবে দেশে একটা গোলযোগ সৃষ্টি করবার পায়তারা করছে। মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি 5 আগস্টের পর কোনো ইস্যু নিয়ে রাজপথে আন্দোলন করেনি, কিন্তু নতুন ইস্যু নিয়ে কিছু দল নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে, যার ফল ভালো হবে না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখনো পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসা দল নয়। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। এদিকে রাজধানীর বনানীর একটি হোটেলে তারেক রহমানের রাজনীতি নিয়ে লেখা একটি বইয়ের ওপর বিশ্লেষণধর্মী আলোচনায় বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিয়ার লাগবে আগে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে গুমকে ব্যবহার করত স্বৈরাচার শেখ হাসিনা। এবার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রস্তাবিত এই আইনে গুমের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতাও রয়েছে নতুন আইনে। জুবায়ের প্রধানের রিপোর্ট। গুম শব্দটি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার আমলে। ওই সময় জুড়ে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 4000 মানুষকে জোরপূর্বক গুমের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট তারা আমার ভাইকে দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম তদন্ত কমিশন। বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। খোঁজ মিলে দেশ জুড়ে গোপন বন্দিশালা, আয়না ঘরের অন্ধকার কুঠুরি থেকে মুক্তি পান অনেকেই। গুমের শিকার কয়েক হাজার মানুষ ফেরেনি এখনো। দেশের মানবাধিকার পরিস্থিতির এমন বাস্তবতায় গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস সচিব শফিকুল আলম জানান, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে কন্টিনিউইং অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অভিযোগ গঠনে 120 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে অধ্যাদেশে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিউচার জেনারেশন আর ইনশাল্লাহ কোনো গুম দেখবে না বাংলাদেশে। এই রকম এর চেয়ে বড় ক্রাইম, ইটস এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা আর কেউ রিপিট করবে না, আমরা এটাই আশা করি। এটা একটা ঐতিহাসিক একটা অধ্যাদেশ। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে পরবর্তী নির্বাচন থেকে তা কার্যকর হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের শুনানিতে তিনি একথা বলেন। গণতন্ত্রকে কোহিনূর হীরার সাথে তুলনা করে একে রক্ষার জন্য যেভাবে প্রয়োজন সেভাবেই সংবিধান সংশোধন করতে হবে বলে মনে করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা আপিলের 9ম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তার যুক্তি উপস্থাপন শেষ করেন। পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে আদালত। শুনানিতে আসাদুজ্জামান বলেন, বিজয়ী জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছিল ৭২-এর সংবিধানে। এখন জুলাই অভ্যুত্থানে বিজয়ী শক্তির ঐক্যবদ্ধ চাওয়ারই প্রতিফলন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সুপ্রিম কোর্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে সরকার গঠন করেছেন, এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না। এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন, এখানে কোনো ব্যত্যয় হবে না। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, গণতন্ত্রের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার ভিন্ন রূপ দেখা গেল। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও ভোটের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রের নামে। ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন, একটি হলো এটা নির্বাচিত সরকার না, এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। কে প্রধান উপদেষ্টা হবেন সেই লোভ সামলাতে পারবেন না। তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিছিলেন, তাহলে সেই সিস্টেমটাও তো বদলানো দরকার। সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যা করা দরকার তাই করতে হবে, এমনকি সংবিধানকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এডিস মশার জন্য অনুকূল আবহাওয়া আর নাগরিকদের অসচেতনতার কারণে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। সরকারি ব্যবস্থাপনায় পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় মৃত্যুর হারও বেড়েছে গেল কয়েক মাস। স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্য বিভাগের তৎপরতা না থাকলে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে সারা দেশের তুলনায় অক্টোবর ও নভেম্বরের শুরুতে আক্রান্তের হার বাড়ছে রাজধানী ঢাকায়। নাজিবুর রহমানের রিপোর্ট। মুষলধারে বৃষ্টি ছিল গেল 3 মাস, এরপর আবার রোদ। আবহাওয়ার এমন রূপ এডিস মশার জন্য আশীর্বাদ, কাল হয়েছে জনসাধারণের। হাসপাতালে আগের তুলনায় ভিড় বাড়ছে রোগীর, শনাক্তের হারও বাড়ছে পাল্লা দিয়ে। আক্রান্তের চেয়ে চিন্তার কারণ মৃত্যুহার। আগস্ট থেকে অক্টোবর প্রায় দ্বিগুণ মৃত্যু সংখ্যা। নভেম্বরের শুরুর 5 দিনেই মৃত্যু 24 জনের বেশি। গেল 3 মাসে সবচেয়ে বেশি আক্রান্ত অক্টোবরে। নভেম্বরের প্রথম সপ্তাহে চিত্র আতঙ্ক ছড়াচ্ছে। এতদিন বরিশাল, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ঢাকা আছে সর্বোচ্চ ঝুঁকিতে। মশার ঘনত্ব বিবেচনায় চলতি বছরের শেষ 2 মাস সতর্কতার তাগিদ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। এডিস মশার ঘনত্ব এখনও ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। নভেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে। সিটি কর্পোরেশনগুলো দীর্ঘ সময় ধরে মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা, এই সব মিলিয়ে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হয়েছে। ডেঙ্গু জ্বরে মৃত্যু কমাতে সরকারের তৎপরতা বাড়ানোর তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্রাথমিক স্বাস্থ্যসেবা ডেঙ্গু রোগীর শনাক্তের ব্যবস্থাটা অন্তত করতে না পারি এবং এই বড় হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যের মাঝখানে একটা মাধ্যমিক পর্যায়ে থাকতে হবে, যেখানে রোগীকে আমরা রাখবো মশারির নিচে এবং যেখানে যারা ঝুঁকিপূর্ণ মানুষ, যারা জটিল রোগে আক্রান্ত হতে পারে ডেঙ্গুর কারণে, তাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে। এভাবে যে স্তরভিত্তিক রোগী সেবাটা আমরা সারা দেশে একইভাবে করি, তাহলে কিন্তু খুবই দ্রুত মৃত্যুর হারটা আমরা নামিয়ে আনতে পারব। চলতি বছরের এই সময়টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে এমন ইঙ্গিত ছিল জনস্বাস্থ্যবিদদের। সেই আশঙ্কায় সত্যি প্রমাণ হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে। চলতি মাসের প্রথম সপ্তাহে প্রায় 24 জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। এমন পরিস্থিতির উন্নয়নে রোগ নিয়ন্ত্রণ সহ মশক নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা বলছেন জনস্বাস্থ্যবিদরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিবন্ধীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছে দুটি আলাদা সংগঠন। সাইট সেভার্স ইকুয়াল বাংলাদেশ এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের দুটি আলাদা প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন। প্রতিনিধিদের ভোট কেন্দ্রে সহজে প্রবেশ, তথ্য প্রাপ্তি এবং ভোটদানের সহায়তার পরিবেশ তৈরি সহ 14টি দাবি তুলে ধরেন নেতারা। দেশের প্রতিটি নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগের সুবিধা পান, এজন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা রাখার আহ্বান জানান তারা। এরপর হিন্দু মহাজোটের সদস্যরা সিইসির সঙ্গে দেখা করেন। ভোটের আগে ও পরের দিনগুলোতে হিন্দুসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য বিশেষ নিরাপত্তা বিধান করার আহ্বান জানান তারা। বিভিন্ন স্থানে এখনই সংখ্যালঘুরা হুমকি পাচ্ছেন বলেও দাবি করেন প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে নারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছিল ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশে ডক্টর জাকির নায়েকের সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আলীরাজ। বিকেলে রাজধানীর একটি হোটেলে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আলীরাজ জানান, এই মেগা ইভেন্ট আয়োজনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা থাকলেও সরকার হঠাৎ জাকির নায়েকের বাংলাদেশ সফর বাতিল করার হতাশ হন তারা। দেশের সার্বিক নিরাপত্তার কথা ভেবে এবং সরকারের সিদ্ধান্তকে সমীহ করে এই প্রোগ্রাম আয়োজন থেকে সরে এসেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অবস্থায় ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই অবস্থা থেকে বেরিয়ে গণমাধ্যম এখন স্বাধীনতা উপভোগ করছে বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে রাজধানীর স্টেডিয়াম মিলনায়তনে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ CGS আয়োজিত গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সরকার কাজ করছে, তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর সেটি ঠিক থাকবে কিনা এমন প্রশ্ন জনমনে উঠেছে বলে তিনি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর ও গুজব প্রতিরোধ করাই বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন শফিকুল আলম। আওয়ামী লীগের আমলে জার্নালিজমের কোথায় তলানিতে ঠেকেছে এটা তো আপনারা দেখেছেন, এবং এটা একটা ভয়াবহ, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে ভয়াবহ জার্নালিজমের ইতিহাসে আর একটা সময় আসেনি। জার্নালিস্টদেরকে গুম করা হয়েছে, জার্নালিস্টরা খুনের শিকার হয়েছেন। এই যে আপনি প্রতিদিন আপনার একটা নিউজ সার্কেলে আপনি সোশ্যাল মিডিয়াতে 200, 300, 500 মিথ্যা নিউজ আসবে আপনাকে নিয়ে, কারণ আপনি এটাকে ট্যাকেল করবেন কিভাবে? যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য যে কোনো দেশে এটা একটা ভয়াবহ রকমের একটা চ্যালেঞ্জ। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একীভূতের তালিকায় থাকা 5 ইসলামী ব্যাংকে প্রশাসক বসেছে। ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকরা। তবে ব্যাংকগুলোতে গ্রাহকের আমানতের নিশ্চয়তা থাকলেও শূন্য ঘোষণা করা হয়েছে বিনিয়োগকারীদের শেয়ার। এদিকে শেয়ার শূন্য ঘোষণার প্রতিবাদে অর্থ উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানকে 48 ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার আমলে সীমাহীন লুটপাটে ধ্বংসের কিনারায় থাকা 5 ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদ ভেঙে দিয়ে বৃহস্পতিবার থেকেই ব্যাংকগুলোর দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকেরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক একীভূত হলেও তাদের গ্রাহকেরা ধীরে ধীরে সব টাকাই তুলতে পারবে, কিন্তু নিঃস্ব হবে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। এই 5 ব্যাংকের বিনিয়োগকারীদের ইকুইটির মূল্য যেহেতু নেগেটিভ, তাই ব্যাংকগুলোর সব শেয়ার শূন্য হয়ে গেছে। যাদের বেশি শেয়ার তাদের উপর দায়ভার বেশি, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের উপর দায়ভার কম। যদি এমন হয় কোনো একটি ব্যাংক লিকুইডেশনে চলে যেত, সেই টাকাটা যদি পরিচালকদের, উদ্যোক্তাদের মধ্যে থেকেই করতে হতো, মেটাতে হতো, তবে সকল শেয়ার হোল্ডারকে
উল্টো টাকা দিতে হতো প্রতিষ্ঠান। মনে করেন লুটপাট জনিত না, নর্মাল বিজনেস করেই যদি কোনো একটা প্রতিষ্ঠান লস হয়। শেয়ার শূন্য ঘোষণায় ক্ষোভে ফুঁসে উঠেছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। এই যে এতগুলো কোম্পানি, 5টি কোম্পানি যে শেয়ার হোল্ডাররা, ওরা কোথায় যাবে? বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ না করে তার পুঁজির নিশ্চয়তা না দিয়ে আপনি কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন? তারা বলছে শেয়ার শূন্য ঘোষণা থেকে সরে না আসলে 48 ঘন্টার মধ্যে অর্থ উপদেষ্টা, গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। এই 2 দিনের মধ্যে বর্তমান গভর্নমেন্টের অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এই 3 জনকেই অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি। দাবি না মানলে আগামী মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা। এই মার্জার সংশ্লিষ্ট ব্যাংকগুলির সমস্ত আমানতকারী এবং শেয়ার হোল্ডারদের নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংক আমরা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করছি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল। চাপের মুখ থেকে দলকে টেনে তোলার চ্যালেঞ্জটা নিতে চান দেশের প্রথম তারকা ক্রিকেটার। স্বল্প সময়ের কোচিং ক্যারিয়ারেই জাতীয় দলের দায়িত্ব পাওয়া নিয়েও সমালোচনা আছে, তবে এসব নিয়ে আপাতত ভাবছেন না মোহাম্মদ আশরাফুল। মমিনুর রিপনের রিপোর্ট। কঠিন সময়ে ব্যাটিং কোচের দায়িত্বটা পেলেন মোহাম্মদ আশরাফুল। ম্যাচ জিতলেও ব্যাটারদের ধারাবাহিকতা নিয়ে সমালোচনা থেকেই যাচ্ছে। ঘরের মাটিতে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা ঝরেছে। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুলকে। সময়টা কঠিন হলেও চ্যালেঞ্জটা নিতে চান টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির মালিক। রেজাল্ট ওরিয়েন্ট কাজ করতে গেলে অবশ্যই আপনাকে চাপ সহ্য করতে হবে, এবং যেহেতু আমি 13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, এই চাপ আমি অনেক সহ্য করেছি, এবং আমার লাইফে যে একটা ঘটনা হয়েছিল সেই চাপ থেকেও কিন্তু আমি ফিরে এসেছি। তো এই বিষয় নিয়ে আমি আসলে এত ওয়ারিড না। আমি জাস্ট যেখানেই যাই আমি অলওয়েজ অনেস্টিভাবেই কাজ করার চেষ্টা করি এবং আমার 100% দেওয়ার চেষ্টা করি। প্রাথমিকভাবে শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুলকে। তাতেই গর্বিত সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটারদের মেধা নিয়ে কোনো শঙ্কা নেই, তাই খেলোয়াড়দের মাঝে বড় ইনিংস খেলার মানসিকতা গড়ে দিতে চান তিনি। এখন যেহেতু কোচিং লাইনে এসেছি, আমার যেটা ইচ্ছা যে আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেক সেকেন্ড ইনিংসেই বড় বড় রান করবে। আরেকটা অপরচুনিটি পেয়েছি দেশের হয়ে কাজ করার। এক ম্যাচের জন্য কাজ করতে পারাটাই তো বড় বিষয়। এখন আমাকে পুরো একটা সিরিজ দিয়েছেন, তো আমি চেষ্টা করব জাস্ট যখন যেই কাজটা পাবো সেই কাজটার জন্য আমি বেস্টটা দিতে পারি। ওই লম্বা সময় করব এইসব নিয়ে আমি ওয়ারিড না। আসন্ন হোম সিরিজে ব্যাটিংয়ে উন্নতি হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার সুযোগ থাকবে আশরাফুলের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।